আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি, আমার শ্রদ্ধেয় দাদাজান কারি মোহাম্মদ আফসার আলীর সাথে। তিনি 1358 সালে ময়মনসিংহ থেকে রংপুরে আসেন, যখন তার বয়স ছিল 25 বছর। সেই হিসেবে বর্তমানে তার বয়স দাঁড়াচ্ছে 100 বছর। শুরুতে দাদার কাছে জানতে চাইবো, দাদা আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান ময়মনসিংহ, সাকিন হইল খুকসিয়া, পুষ্ট হইল মনতলা বাজার, থানা হইল মুক্তাগাছা। 1947 সালের কোন স্মৃতি আপনার মনে আছে কিনা? 1947 সালে তখন আমি ছাত্র, বাসের আগের নাটে লাল নিশানা বান্ধিয়া হ্যাঁ, পাকিস্তানের আন্দোলন করছি আর স্লোগান দিছি, হ্যাঁ, কে লিঙ্গে পাকিস্তান হো যাওবে মোদের জন্মস্থান, এই সমস্ত মিছিলের করছি আর কি। আচ্ছা আচ্ছা, পাকিস্তানের পরে যখন এই ভাষা আন্দোলন হইলো, যখন 1952 সাল, তখন আন্দোলন হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওই আন্দোলনে রফিক, শফিক, জব্বার আরো কয়েকজন শীর্ষ ছাত্র পুলিশের গুলিতে মারা যায়। দাদা, আপনার স্কুলের নাম কি ছিল? আমাদের স্কুলের নাম ছিল খুকসিয়া প্রাইমারি স্কুল, খুকসিয়া। আচ্ছা, স্কুলে পড়ার সময় কোনো স্মৃতি মনে আছে কিনা? স্কুলের নদীর পার্শ্ববর্তী স্কুল ছিল। স্কুলের মাঠে আমরা গুল্লাই শুট, দাঁড়িয়া বান্ধা, এই সমস্ত খেলা খেলেছি। আর স্কুলের পার্শ্ব দিয়ে বহিয়ে গেছে সুত্তা নদী। আমরা সুত্তা নদীতে নৌকা চালাইয়াও ভ্রমণ করেছি। ময়মনসিংহ থেকে আপনার রংপুর আসলেন কখন? বাংলা 1358 সালে মাঘ মাস। 1358 সালে মাঘ মাসে কি বারে? শুক্রবার। আচ্ছা আচ্ছা, এই যে আসলেন, আসার পরে এই যে এই রংপুরের পীরগাছার অন্নদানগর, আমরা যে এলাকায় বসবাস করি, এই এলাকায় আপনারা বসবাস শুরু করলেন। তখন এই এলাকাটা কেমন ছিল? তখন এই এলাকাটা লোক শূন্য ছিল, লোকের বসবাস খুব কম ছিল। আমরা আসে সল্লার পারে একটা মাত্র ঘর করছি। আর সল্লার জমি গুলাই, যার কাছ থেকে জমি আমরা নিছি, সে আমাদেরকে মহিষের হাল দিছিল। আমরা তার জমিগুলি চাষ করার পরেও আমরা সল্লার 1 নম্বর খতিয়ান জমিগুলি কিছু আবাদ করি। তখন ওই জমি এক খন্দা ছিল। আচ্ছা, আর যে জমিগুলি আমরা বসবাস করতাম, এইটা 2 খন্দা জমি, যে আমরা ধান পাট করতাম। তখন ইলিশ বুড়ো ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই এখন যে আবার অন্য দিক দিয়ে খারাপও আছে এখানে। ওই 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখনকার কোন স্মৃতি মনে আছে কিনা? তো ওখানে 71 সালে তখন আমি এখানেই আছি, এই যাইতে দিব না। আচ্ছা আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় কোন মুক্তিযোদ্ধা আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল কিনা? মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধ আসে না, ওই যে শরণার্থী গুলাই আমাদের বাড়ি আসে, আমরা তাদের আপ্যায়ন করছি। মুড়ি, কাঁঠাল, চিরা, ভাত রান্না করে 2 দিন 3 দিন পর্যন্ত আমরা তাদের আপ্যায়ন করছি। আর মুক্তিযোদ্ধা আমাদের বাড়িতে আসছে, আমরা তাদেরকে সাহায্য সহযোগ করছি, কথাবার্তা বলছি তাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় এই এলাকায়, এই 55 এই এলাকায় কেউ মারা গেছে কিনা? না, মুক্তিযুদ্ধে 55 এলাকায় কেউ মারা যায় না, তবে মারা গেছে কাউনিয়া অঞ্চলে। ওদের কথা শুনছেন আপনারা? কাউনিয়া ব্রিজটা ভাঙছে, ভাঙার পরে ওখানে মুক্তিযোদ্ধা কিছু মরছে, পাক সৈন্যরাও মরছে। এলাকায় এই চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল? মানুষের রোগ ব্যাধি কেমন হইতো? তখন এখানে চিকিৎসা বলতে জ্বর হইলে কালো জ্বর, মেডি জ্বর, এরকম বিভিন্ন ধরনের জ্বর ছিল। তখন ডাক্তার কবি অন্নদানগর ডাক্তার মতো একটা ডাক্তার আছে, তার নাম সুরেন চন্দ্র। আচ্ছা, আর কোনো ডাক্তার ছিল না। আর রোগের জন্য আমরা কি করতাম, জঙ্গল থেকে পদ্ম গ্রন্থি কাটিয়ে আনিয়া পানি ভিজিয়া সেটা সকালবেলা ওই পানি খাচ্ছি কালো জ্বরের জন্য। আবার মাঝে কুইনিয়ানও খাচ্ছি ওই ডাক্তারের কাছে, ওই একটা। আচ্ছা, কুইনিয়ানের স্বাদ কেমন ছিল? কুইনিয়ান কি ও সম্ভব তিক্ত ছিল, আর পদ্ম গ্রন্থিও খুব তিক্ত ছিল। ওই 2টাই আমরা খাইতাম। আর হাল বলতাম, জ্বর আসতো বা ওই জমির আইলে সুতিয়া ওই কুইনিয়ান খাইতাম। আবার হাল বইতাম, সল্লার পারে বড় মাছ, গজার মাছ, শোল মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, প্রচুর পরিমাণ আমরা মারতাম। আমাদের খাওয়া
দুই বেলা খালি মাছেরই দিয়ে খাইতাম, মাছের ভাজি, মাছের তরকারি, এগুলি চলতো। আচ্ছা আচ্ছা, তখন চাষাবাদ করা হয়তো কেমন করে? তখন চাষাবাদ আমরা বসের হাল দিয়া আবাদ করছি। তখন ইরি বুড়ো ছিল না, তখন আউশ আর এ পাট, পাটের আবাদ ছিল, আউশের আবাদ ছিল, পাট করতো। ও আচ্ছা, তখন তো ওই যে ট্রাক্টর এগুলো তো ছিল না, না, সবকিছু গরু দিয়ে করা হতো। ওই যন্ত্রপাতি, হাল ছাড়া অন্য কোনো যন্ত্রপাতি ছিল না। মানুষ কি খাইতো তখন? ভাত না রুটি নাকি? না, তখন অধিকাংশ মানুষের ভাতই ছিল প্রধান খাদ্য, আর রুটি হয়তো কেউ মানে হাউসে করিয়া ও শখে খাইতো কিছু রুটি। এই যে খাইতো, কিন্তু প্রধান খাদ্য ছিল ভাত, আউশের ভাত। আচ্ছা দাদা, আপনি 1358 সালে এখানে আসছেন, তখন আপনার বয়স কত ছিল? বা 25 এরকম হয়। আচ্ছা আচ্ছা, তাহলে 1358 সালে যদি আপনার বয়স 25 বছর হয়, তাহলে তো আপনার বয়স চলছে এখন 100। এই 100 বছর আপনি আল্লাহর রহমতে সুস্থভাবে বেঁচে আছেন। এখন আপনার কি হার্টের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার এগুলো কিছু আছে কিনা? না, এখনো বর্তমানে আমার কোনো ডায়াবেটিস নাই, কোনো কিডনির কোনো ই নাই। এখন একমাত্র হয়েছে, এখন বয়স বেশি হয়েছে, এখন চোখের পাওয়ার কমছে, আর তাছাড়া সবকিছু আল্লাহর রহমতে ঠিক আর আছে। সবগুলি আল্লাহর রহমত ঠিক আছে। লাইফ স্টাইল মানে জীবন আচরণ, আপনি কখন ঘুমান, কখন ঘুম থেকে উঠেন, এগুলো একটু জানান। আহ, আমি আল্লাহর রহমত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতোই পড়ি। হ্যাঁ। জুহর এবং আসর এই 2 ওয়াক্ত আমাদের পার্শ্ববর্তী মসজিদ আছে, সেখানে যাইয়া পড়ি। আর বর্তমানে এখন ওই চোখের পাওয়ার কিছু কমছে, এখন রাত্রের বেলা যাইতে পারি না দেখে মাগরিব, ইশা, ফজর বাড়িতেই পড়ি এখন। আচ্ছা আর সকালে ফজরের নামাজের সময় আমি নিয়মিত ভাবে উঠবো, উঠি অন্তপক্ষে 2-4, অন্তত আধা মাইল 1 মাইল এগুলো ভ্রমণ করার পরে আসে ওযু করি, নামাজ পড়ি। আচ্ছা আচ্ছা দাদা, এই যে এখন তো না হয় আপনি অসুস্থ, মানে যখন মোটামুটি সুস্থ ছিলেন তখন আপনি ওই ইমামতি করছেন অনেক জায়গায়, হ্যাঁ, অনেক মাদ্রাসায় পড়েছেন, হ্যাঁ। তো কিভাবে করতেন এতগুলো কাজ? ও, তখন ফজরের নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে হ্যাঁ। চলে গেছে দইচারি, আচ্ছা ওখানে যাইয়া মক্তব পড়াইছে, পড়াইয়া 9টার সময় ছুটি দিয়া ফির বাড়িতে আসে, গোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া ফির বামুন সর্দার ফুরকানিয়া মাদ্রাসায় ওখানে যাইয়া পড়াছি। আমার আল্লাহর রহমত ওই সময় বহু ছাত্র ছাত্রী এখনো আছে, অনেকেই মারাও গেছে। হুম। আচ্ছা দাদা, আপনার বয়সী কেউ বেঁচে আছে কিনা এই না, এলাকায়? আমার গ্রামে মনে হয় আমার মতো কেউ কেউ নাই। নাই বেশি। এই বয়সে যারা, এখন মানুষের এই অল্প বয়সে অনেক রোগ, তাদের জন্য একটু আপনার জীবন, এই এত 100 বছরের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু যদি পরামর্শ দেন। আর এখন বর্তমানে মানুষের সার প্রয়োগ করে জমিনে যে সার প্রয়োগ করে যে খাদ্য খানা তৈরি করতেছে, এদের মধ্যে ভেজাল, হ্যাঁ শাকে ভেজাল, মাছে ভেজাল, গুস্তে ভেজাল, এই ভেজালের জন্য মানুষের এখন রোগ ভ্রান্তি বেশি রকম চাচ্ছে। আর আমরা যখন ছিলাম তখন তো এগুলো ছিল না, তখন খাঁটি গাইয়ের দুধ খাইতাম, আর মাছের মধ্যে ভেজাল, বিলের মাছ অহরহ মারতাম, খাইতাম, সে কোনো ভেজাল ছিল না। আচ্ছা আচ্ছা, আর এখন তো সবকিছুতেই ভেজাল। তাহলে এখন কি করা উচিত মানুষের? এখন আমার পরামর্শ হলো, সকালে যদি কেউ ঘুম থেকে ওঠে হ্যাঁ বা ভ্রমণ করে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু পরিশ্রম হাঁটাহাঁটি করে, তাহলে বোঝা যায় তার স্বাস্থ্যটা ইনশাল্লাহ ঠিক ভালো থাকতে আছে, পারে। ঠিক থাকবে।